পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা, পারমাণবিক স্থাপনা আরও মজবুত করছে তেহরান। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। অর্ধশতাধিক লাশ ও মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের। উপত্যকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণার ইঙ্গিত। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন ছোড়ে রুশ বাহিনী, হতাহত 7। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো, পাল্টা হামলার দাবি কিয়েভের। ফের শান্তি আলোচনার ইঙ্গিত জেলেনস্কির। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর হামলায় নিহত 7। বাগো অঞ্চলেও বেশ কয়েকজন হতাহত। দুপক্ষের সংঘাতে কয়েকটি রাজ্যে নতুন করে উত্তাপ। এবং তাইওয়ান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই। মার্কিন পণ্যের উপর সব শুল্ক প্রত্যাহারের ঘোষণা তাইপের। আমদানি শুল্ক 20 থেকে কমিয়ে 15% করবে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যেই মার্কিন মিত্র ইসরায়েলের শীর্ষ কয়েকজন কর্মকর্তার হিটলিস্ট প্রকাশ করেছে ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য যেন শেষ হয়ে আসছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারের সামরিক অভিযান হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল সামরিক সমাবেশ মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আরব দেশগুলোর আশঙ্কা, দুই দেশের এই রেষারেষি যে কোনো সময় একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার না করতে অটল ইরান। উপগ্রহের ছবিতে দেখা গেছে কোলাং গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরো মজবুত করছে তেহরান। বিমান হামলা থেকে রক্ষা পেতে টানেলের মুখে কংক্রিটের ঢালা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান কেবল মেরামতি করেনি, বরং আগের চেয়েও সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। রণক্ষেত্র তৈরির পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও নেমেছে দুই দেশ। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের একটি হিটলিস্ট প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মালিকানাধীন ওফোক নেটওয়ার্কে এই তালিকাটি প্রচার করা হয়। তালিকায় 7 ইসরায়েলি কর্মকর্তার ছবির ওপর লক্ষ্যভেদের চিহ্ন রয়েছে। এর জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সাধারণ ইরানিদের তাদের সঙ্গে যোগাযোগ করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। রাতভর ড্রোন ও বিমান হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন ছোড়ে রুশ সেনাবাহিনী, আর এতে 1 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সারের গুদাম, আবাসিক ভবন এবং শিল্প স্থাপনা। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। আবার পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় ভলগ্রোদাদ শহর এবং আশপাশের এলাকায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। এর মধ্যেই আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনা হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধের প্রভাব মোকাবিলায় মস্কোর ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধের সময়কাল শুধু বেড়েই চলেছে। 5ম বছরে প্রবেশে প্রাক্কালে থামার নামই নিচ্ছে না এই রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেনের ওডেসা অঞ্চলের এক বন্দরে ভয়াবহ রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এক রাতেই 150-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এই জোরালো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারের গুদাম, আবাসিক ভবন ও শিল্প স্থাপনা। জরুরি সেবা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। ভলগোগ্রাদ শহর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভলগোগ্রাদ অঞ্চলে 43টি ড্রোন সহ মোট 58টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এমন পাল্টাপাল্টি হামলার মধ্যে ক্রেমলিন জানিয়েছে আগামী সপ্তাহে নতুন দফা শান্তি আলোচনা হতে পারে, যদিও স্থান নিশ্চিত করা হয়নি। মার্কিন প্রস্তাবে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স, ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিউনিখে কূটনৈতিক তৎপরতার মাঝেও সামরিক সহায়তার জোর দাবি জেলেনস্কির। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন আলাদাভাবে আকাশ প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র সংগ্রহে কাজ করবে এবং সেনাবাহিনী শক্তিশালী করতে আরও সামরিক প্যাকেজ নিশ্চিত করার চেষ্টা চলছে। যুদ্ধের প্রভাব মোকাবিলায় রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে রুশ তেল পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও তথাকথিত শ্যাডো ফ্লিট নিয়ন্ত্রণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রস্তাব কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আয় কমে গিয়ে যুদ্ধ পরিচালনায় চাপ বাড়বে বলে মনে করছেন ইউরোপীয় নেতারা। একই সঙ্গে রুশ আর্থিক খাত ও প্রযুক্তি আমদানির ওপরও নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অফ পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। স্থানীয় সময় শুক্রবার গাজার দেল আলফালা এলাকায় অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনিদের গণকবর দেয়া হয়। যুদ্ধ চলাকালে সব মরদেহ ইসরায়েলের কাছে ছিল বলে জানান কবরস্থান বিভাগের পরিচালক। পরে আন্তর্জাতিক কমিটি রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। সর্বশেষ 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড অব পিসের প্রথম বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে বৈঠকে অংশ নেবেন অন্তত 20টি দেশের প্রতিনিধি। মার্কিন কর্মকর্তারা জানান, বৈঠক থেকে গাজা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণা হতে পারে। পাশাপাশি জাতিসংঘ অনুমোদিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF এর মোতায়েনের পরিকল্পনাও তুলে ধরা হবে। এই বাহিনীর লক্ষ্য হবে শান্তি বজায় রাখা এবং হামাসকে নিরস্ত্র করা। তবে ইসরায়েলের দখলদারিত্ব অবসান না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে আপত্তি হামাসের। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অস্ত্র ত্যাগকারীদের সাধারণ ক্ষমা এবং গাজা ত্যাগে ইচ্ছুকদের নিরাপদ বহির্গমনের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। ইন্দোনেশিয়ার বোর্ড অব পিসে যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান তারা। সেনা পাঠানোর সম্ভাব্য পরিকল্পনারও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটনের বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। গত বছর গাজায় শান্তিরক্ষা বাহিনীর জন্য 20,000 সেনা প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেয় ইন্দোনেশিয়া। তবে ম্যান্ডেট স্পষ্ট না হওয়া পর্যন্ত চূড়ান্ত মোতায়েন নিশ্চিত করবে না বলে জানায় দেশটি। উদযাপনের দিনেও মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত 7 জন। এছাড়া বাগো অঞ্চলে বিমান হামলায় মা নিহত ও শিশু আহত হয়েছে। এসব সহিংসতা ঘিরে নতুন করে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে কয়েকটি রাজ্যে। মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষে রাজধানী নেপিদোতে অনুষ্ঠানে যোগ দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। ঠিক এ সময় রাখাইন রাজ্যে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। 1947 সালের ঐক্যের চুক্তির স্মরণে পালিত এই দিনে বেসামরিক হতাহতের ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে প্রতীকী দিবসে হামলা সংঘাতের আরও গভীরতাই তুলে ধরছে। এর মধ্যেই মান্দালয়ের তাগাউং শহর পুনর্দখলে বড় বাহিনী নামিয়েছে জান্তা। আওয়ার্দি নদীর পূর্ব তীর ঘেঁষে অতিরিক্ত সেনা, মিলিশিয়া ও সাঁজোয়া যান জড়ো করা হয়েছে। 2024 সালে প্রতিরোধ যোদ্ধাদের দখলে যাওয়া শহরটি ঘিরে নতুন করে তীব্র সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে বাগো অঞ্চলের নাটালিন টাউনশিপে সাউফিউ পাহাড়ের কাছে বিমান হামলায় এক মা নিহত ও তার শিশু আহত হয়েছে। ইয়াঙ্গুন পিএ মহাসড়কের পূর্বে প্রায় 300 সেনার অগ্রযাত্রার মধ্যে প্রতিদিনই সংঘর্ষ চলছে। নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ এলাকা ছাড়ছেন। স্থানীয়রা বলছেন বেসামরিক এলাকাও রেহাই পাচ্ছে না। কাচিন রাজ্যে ওয়েইংমাওতে সেনা ব্যাটালিয়ন 58কে ঘিরে ফেলেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি। ঘাঁটির 100 মিটারের মধ্যে অবস্থান নেয় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। কৌশলগতভাবে মিতকিনা ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের লড়াইকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখছে KIA। তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র।
চুক্তির আওতায় মার্কিন পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইপে, আর তাইওয়ান থেকে আমদানি পণ্যের শুল্কের হার 20 থেকে কমিয়ে 15% করবে ওয়াশিংটন। এই চুক্তিকে অর্থনৈতিক রূপান্তরের বড় সুযোগ বলছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার চুক্তির বিস্তারিত প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর। চুক্তি অনুযায়ী 2025 থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে $4,440 কোটি তরল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, $1,520 কোটি বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন এবং $2,520 কোটি বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর ও ইস্পাত তৈরির যন্ত্রপাতি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 20 থেকে কমিয়ে 15% নামাবে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার ফলে এশিয়ার রফতানি প্রতিযোগিতায় তাইওয়ান এখন জাপান ও দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ে অবস্থান করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা তাইওয়ানের কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক সম্প্রসারণের বড় সুযোগ। জানান 2000-এর বেশি তাইওয়ানিজ পণ্য পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি পাবে। ফলে যুক্তরাষ্ট্রের রফতানি ক্ষেত্রে গড় শুল্ক কমে দাঁড়াবে 12.33%। চুক্তির আওতায় ফালেনোপোসিস অর্কিড থেকে শুরু করে বাবল টিয়ের উপাদান সহ 2000-এর বেশি তাইওয়ানিজ পণ্য পারস্পরিক শুল্ক ছাড় পাবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তাইওয়ানের রফতানি প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। জাপান তাদের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা জাহাজ আটক করেছে, পাশাপাশি জাহাজের ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে। জাহাজটি জাপানের পরিদর্শন কমান্ডকে অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ টোকিওর। 2022 সালের পর প্রথম চীনা জাহাজ আটকের ঘটনায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক উত্তেজনা। বেজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান কর্তৃপক্ষ। তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমন দাবি করে চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানায় জাপান। জাপানের মৎস্য সংস্থার বরাতে জানা যায়, চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থান করছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার জাহাজটি আটকের পাশাপাশি নৌযানের ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়। জাপানের ফিশারিজ এজেন্সি জানায়, দক্ষিণ পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের কাছাকাছি চীনা জাহাজটি আটক করা হয়। জাহাজের 47 বছর বয়সী ক্যাপ্টেনকে পালানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়। জাহাজে আরও 10 জন যাত্রী ছিলেন, তবে জাহাজের ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কিনা তা প্রকাশ করা হয়নি। জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদ মাধ্যম আটক করা নৌযানকে উচ্চ ধারণ ক্ষমতার টাইগার নেট ফিশিং বোট বলে বর্ণনা করেছে। এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি চীন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনকে সতর্ক করে বলেছিলেন, যদি চীন জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এ মন্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানায়।